সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন, আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে, যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে মানে ছাত্রদলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে, অনেকেই বলছেন এটা বা সত্ত্বাধিকারের সংঘাতটা, সেটা নিয়েও যদি আপনি আলোকপাত করেন আমরা এটা শুনবো। আমরা একটু জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে, যে জনাব আব্দুল হান্নান মাসুদ, আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন, মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত, তারা আরো কত বছর সরকারে থাকা উচিত, কতবার কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত, কিভাবে দেশের নেতৃত্বে আসা উচিত, সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস, এই যে এইসব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না, এইসব অভিযোগ। আমি আবারও বলি জনাব আব্দুল হান্নান মাসুদ, আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই, কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস, আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমি সেইটা লিস্ট লম্বা নাই করি, আপনার কাছে একটু শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো। আমি বিএনপির কথা যদি বলি, ছাত্রদলের কথা যদি বলি, জনাব আব্দুল হান্নান মাসুদ। আসলে আমি এখানে স্পষ্টতই একটা বিষয় যে আমাদের হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো, যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোনো বিরোধ আছে, যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত আক্রোশ, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোনো অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি, তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত, সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির পশাঘাতে যারা নির্যাতিত হয়েছে, সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওনাদের সেরকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না। যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিরেক্টলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে, যে আপনার দখলদারিত্ব হচ্ছে, যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে, এবং এভাবে যখন কথাগুলো বলি সাদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, তখন বলা হয় যে সাদাবাজ বলে আপনার কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না। সুতরাং হচ্ছে নিজেদের গায়ে টেনে নিয়ে জনাব মাসুদ, আপনি যখন চাঁদাবাজের কথা ইঙ্গিত করছেন তখন আপনারা মানে এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন, একটা দলের ছাত্র সংগঠনকে ইঙ্গিত করেন, এটাকে আপনারা ডেলিবারেটলি করেন। বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন, তারা এটার প্রতিবাদও করছেন। যেমন রুমিন ফারহান আপু একদিন সরাসরি উনি টকশোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজিগুলো হচ্ছে এবং হচ্ছে কি ওনারা বিরোধিতা করেও পারছেন না। আমার কাছে আরেকজন এমপি বললেন যে হচ্ছে আমি যখন চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে যখন তাদেরকে শাসন করি তখন ওরা অন্য একটি গ্রুপে উঠে যায়। এটা হচ্ছে বাস্তবতা। আমি এই প্রসঙ্গে বলি যে আমি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানকে এই চাঁদাবাজির এগেইনস্টে কথা বলতে শুনেছি, শুধু ব্যারিস্টার রুমিন ফারহান না, উনি স্পষ্ট বলেছেন ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে দীর্ঘ চেষ্টা করতেছেন, ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন, কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যেটা ওনারা পারছেন না আসলে। যেমন ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন, সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয়, থানা ঘেরাওয়ের হুমকি দেয় এবং ফোন দিয়ে ধমকাধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না, ও আমাদের লোক। তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন, এই সাসপেন্ডটাই করেন, কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের। আচ্ছা জনাব মাসুদ, আপনার এই বিষয়ে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা শুধু ওই যে যেরকম প্রশ্নটি করেছিলাম সেটাকে আপনি প্রশ্ন করে রাখি যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে, তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে। গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম, আপনাদের শীর্ষ নেতাদের একজন, তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে, পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে, মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না, ছাত্রদল করে সেজন্য মামলা করতে। এইসব ব্যাপারগুলি কি আপনারা দেখেন? মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা, নাকি মানে আপনারা এটা করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য?
না দেখেন হচ্ছে এটা তো স্পষ্টতই কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারা সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টেজ চাওয়ার জন্য স্লোগান দিচ্ছিল, কিন্তু যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে আপনারা কাকে চান, তখন তারা বললো যে হচ্ছে আমরা রিফাত রশিদকে সেন্ট্রাল স্বাধীনতার মধ্যে চাই, কিন্তু সেই রিফাত রশিদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা নিয়ে অনেক সরসাত্মক বিষয় সৃষ্টি হয়েছে। এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেইন 8টা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল, সেই ছাত্র সংগঠনের মেইন 8টা পোস্টের মধ্যে 3টা পোস্টই আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোল্ড করছে। এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে, সেই বিষয়টা একেবারে ঢাকা মিথ্যা কথা, এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে চাচ্ছে সেইভাবে পদ না পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি করছে। আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই হামলাটা করেছে, কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে, তপু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা, তাদের সাথে চা খেয়েছে, সুন্দর আড্ডা দিয়েছে, কথা বলেছে, এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন, এবং হচ্ছে একজনকে এমনকি ছুরি দিয়ে যে ওর শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে। এই স্পষ্টত এগুলা দেখা গিয়েছে। এখন যিনি আসলে আহত হয়েছেন তিনি তো তিনি তো কার দ্বারা আহত হয়েছেন? আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে, তাই না? না, তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন, এবং হচ্ছে ওনার বন্ধু তপু ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে কি হয়েছে, এবং উনি এটা বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন। এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে এর কিছু অভিজ্ঞতার কথা বলতে হয়। যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেই প্রোগ্রামে আমাদের যখন বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানার টানার ছিঁড়ে ফেলা হয়েছিল, যাদেরকে ব্যানার টানার ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের 3rd 4th লেয়ারের নেতা কর্মী, এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজগুলোর ফেস তারা পিছনে থাকে, যাতে আমরা কোনো প্রোগ্রামগুলো করতে না পারি। এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি, খুবই হেল্প করতেছি। বাস্তবতা হচ্ছে যতগুলো হিন্ডেন্স সৃষ্টি করা যায় ততগুলাই আমার মনে হয় যে আমরা প্রাথমিকভাবে যারা আমারও ব্যানার সিরিজে করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন তারা প্রত্যেক ওই কমিটির সদস্য। কিন্তু এরকমই হচ্ছে মূলত। আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি। এখন যে প্রশ্নটি আমি করতে চাই, আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসবো। আমি 1 মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই, যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এইটা আমি পড়তে পারি না, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে, আপনি যদি জাস্ট 1-2 মিনিটের মধ্যে একটু বলেন। এটাতে কি হচ্ছে এই জায়গা থেকে যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে, বা হচ্ছে থেকে আপনার ফেনী থেকে এরকম থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে, তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে, নাগরিক কমিটির, এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে। তো হচ্ছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে, এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরা এসেছে। সাধারণ মানুষ অনেকে এসেছে, তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে, ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে, এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে। তবে হচ্ছে মঞ্চ জনাব আব্দুল মাসুদ কথাটা আমার না, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস। আপনি কি আসলে আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে, ব্যাপারটা কি আসলে এরকম? এটা দর্শকরা বলছে, এটা আমার কথা না, এটা আপনার প্রেরোগেটিভ। না, আমি বললেই মানতে হবে এমন ইস্যু না। ইস্যুটা হচ্ছে কিন্তু সেই ব্যাপারে আপনি মানছেন কিনা যে যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন? হ্যাঁ, তারা নিজেদের টাকা এসেছেন, স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন বিভিন্ন ভাবে। যখন হচ্ছে কেউ রাজনীতি আসে তখন হচ্ছে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীও তৈরি হয়। কেন্দ্রীয়ভাবে কি আপনারা কোনো ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন, লাভবান হয়েছেন? কেন্দ্রীয়ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কেন্দ্রীয়ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই। আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা স্টেজ করার যে ভাড়াটা, সেখানে এখন অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে। আমরা সেই টাকাটা দিবেন তো না? দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা? না, অবশ্যই দিব, কারণ ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন, এবং হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না, আমি সেটাই বলছি। আচ্ছা, ঠিক আছে। লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে জনাব হান্নান মাসুদ, আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতে পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে। আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও? হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর। এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি যে ফার্স্টলি বাস রিকুইজিশনের কথা এসেছে। শুধু ফিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস? আমরা ওটাই আমরা দেখলাম, ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি। আমরা এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য? না, নাহিদ সাহেব তো বলেন নাই, এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য, এবং হচ্ছে উনি বাস রিকুইজিশন দিয়েছেন, কিন্তু এখানে তেল খরচ বা সেন্ট্রাল আসিফ মাহমুদ সচিব ভুইয়া বা মাহফুজ সাহেব যারা উপদেষ্টা আছেন ওনারা বললে তো হচ্ছে শুধুমাত্র তো ওনারা যদি এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোজপুরের জন্য বলতেন না, সারা দেশ থেকে বলা হতো। একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি, আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে
ছিল না, ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে। ওকে, জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই। জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম, তারপরে জনাব আব্দুল হান্নান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় 95% চাঁদার কথা এটা বলেছেন। আমরা এই ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই। জি ধন্যবাদ। প্রথমত বলি, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে। তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আমার ভূমিকা রাখার সুযোগ হয়েছে। শুধুমাত্র আগস্টে, জুলাই না, আগস্টের 1 তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতাকর্মীদের, বিশেষ করে আগস্টের 1, 2, 3 এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে। মিস করা যে এসেছে, তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই, আমার ছাত্র জনতা সবাই। এই প্রসঙ্গবাদ এছাড়া এই আমার 1 বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতাকর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি। কারণ হলো আমি এটাও বলি আপনাকে, এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটাও আমি সন্দিহান। কারণ কি, আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসেন, এটার ব্যয় বহন করা অনেক কঠিন। আওয়ামী লীগ আপনাদের এটা করেন নাই, কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই। আওয়ামী লীগ একটা দুষ্ট সরকার ছিল। জি খালিদ ভাই, আপনার মনে থাকার কথা 28 অক্টোবর 2023 সাল বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী নয়াপল্টনে। ওটা নিয়ে আসা যায়, এটা আপনি ইচ্ছা করলে পারি। আওয়ামী লীগের সময় আমরা সেগুলো করে দেখিয়েছি। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের উপর 7 মাস অতিবাহিত করেছি, আমরা কখনো সেই ধরনের প্রোগ্রাম করতে পারিনি। কারণ এখানে আসলে হান্নান মাসুদ তিনি যা বললেন ঠিক আছে, তিনি তার বক্তব্য বলেছেন, কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করেন। কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক, এবং সাবেক ছাত্র দলের, শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেট আপ রয়েছে আমাদের চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। একটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্র দল সভাপতি, তার পারিবারিক ইনকাম সে বলার সাথে সাথে দিয়ে দিবে। কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করলো, সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে এসে। না, শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম, আমরা আর কোনো জেলাতে এটা শুনি নাই। না, এটা আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা 2টি প্রোগ্রাম করেছে, একটা শহীদ মিনার, মানিক মেয়ে বলিতে। তো এটা তিনি যতই ব্যাখ্যা দেন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে, এটি কখনো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আমার কাছে একটু বিশ্বাসযোগ্য, কারণ হচ্ছে জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে, কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন। তারা এত বড় 6 মাসে কম সময় আছে, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। না, অবশ্যই আমি আমার প্রশ্নটা সেদিকে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং আমরা কিন্তু উপজেলা জেলায় আমাদের নেতাকর্মী রয়েছে, প্রতিটা জায়গায় কমিটি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেল। আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ভিত্তিতে বললাম। দ্বিতীয়ত আসেন, আমি হান্নান মাসুদের প্রতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট, আমি সবিনয় বলছি, আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা 1-2 জনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের, শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে। প্রতি মাসে একই স্টেটমেন্ট, একই বক্তব্য চলতে থাকবে আমাদের। সেটা কি, বিএনপি চাঁদাবাজি। তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো, আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট ভাই, আমার এলাকায় না হান্নান মাসুদ আপনি কথা বলেন না প্লিজ। আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন। যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দিই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। বলছি জি। তো খালিদ ভাই, আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। তো আমার মনে হয় 1-2 জনকে নিয়োগ দেওয়া হয়, যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতে থাকবা। একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত করার জন্য, হ্যাঁ, রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, তিনি কোন খুব থেকে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। তিনি তার কোন খুব থেকে বলেছেন, এরা সাধারণ যারা রাজনীতিভাবে সচেতন তারা সবাই বুঝে, সবাই জানে। তো আমি 1-2 জনের বক্তব্য দিকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা দেখেন রিটার্ন, সেটাকে কেমন দেখেন। একটু আগে আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতাকর্মী থানায় ঘেরাও করে। আচ্ছা, একটা থানা ঘেরাও করলে এটা ন্যাশনাল ইস্যু হয়ে যায়, পত্রিকা আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল। এই যে আমার ছাত্র দলের দপ্তরে গিয়ে দেখবেন 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদদারি তিনি বহিষ্কার করেছি। কিন্তু জনাব রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া? আমি সেজন্য বলছি ভাই। তো তারপরে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচয় দিয়ে, পার্টি অফিসের কিংবা ওই মহাসচিবের নাম, ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো এবং ভিডিও, তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হচ্ছে, তাকে অ্যারেস্ট করে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে। এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে, মানে এগুলো ছোট ঘটনা খালি ভাই, আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি, এইগুলো দ্বারা
আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায়, সেটা আমরা জানি। আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি করো পার্টি তোমার দায় নেবে না, নিবৃত্ত করা যায়। আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি এবং আমি একজন সচেতন রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে বলছি, বিএনপির পক্ষ নিয়ে না। বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি, হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না। গ্রাম পর্যায়ে অপরাধ কতটুকু করা যায়? এই যে মংলা পোর্ট বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, হ্যাঁ সচিবালয় বলেন, এখানে যাদের যাতায়াত রয়েছে আমার মনে হয় আমি জনাব রাকিবুল ইসলামের ইঙ্গিত বুঝতে পেরেছি। আমার প্রশ্ন শুরু করার আগে আপনি কি শেষ করেছেন জনাব রাকিব? আরেকটু ভাই, আচ্ছা তাহলে যদি আপনি এক মিনিট শেষ করেন। না আমি সরি, আমি খেলব। জি, এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা কি? আমি খালিদ ভাই, আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন যে সর্বশেষ আপনার টকশোতে আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলেছিলাম যে ছাত্রদলের সভাপতি হিসেবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার এই পদের অপব্যবহার আমি করি, আমি আমার পদ থেকে অব্যাহতি নেব। আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম। তো খালিদ ভাই, আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আজকে। না কিন্তু এমন কি হতে পারে যে আপনি আসলে দুর্নীতি করতেছেন না, কিন্তু আপনার লোকজন করতেছে চাঁদাবাজি, আপনি আপনাকে আলাদা করতেছেন? এটা কি হইতে পারে? না এটা কি হইতে পারে কিনা এই কথা আপনার আসতেছে কিনা যে ধরেন ছাত্রদলের মধ্যে শুধু রাকিব চাঁদাবাজি করে না আর বাকিরা করে? না আমি বলছি খালিদ ভাই, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই, আমরা তো দীর্ঘদিন সংগঠন করি, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে তৃণমূলে তার প্রভাব পড়ে। আপনি শেখ হাসিনা ডিক্টেটর ছিল, সে তো কি হয়েছে একদম তৃণমূল পর্যায়ে করতো সবাই। সরি রাকিব, আমি একটু বোঝার জন্য আমি এখনই হাসান মাসুদের কাছে যাবো আমার এটা বোঝার জন্য। তাহলে আপনি বলতেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কাণ্ডগুলি করতেছে সেগুলি আপনারা কেউ করতেছেন না? বিচ্ছিন্ন দুই একটা আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে হয়তো বা দরজার বাইরে রয়েছে বিশ্বাস করি, কিন্তু কেন্দ্রীয় ভাবে কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, যারা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি কর্মসূচি। জনাব রাকিব আপনাকে একটু থামাচ্ছি, কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হান্নান মাসুদকে শুনতে হবে। জনাব হান্নান মাসুদ, আসলে কিন্তু রাকিব এই কথাটা যে বলেছেন সেটার ব্যাপারে আমি একটু আপনার মতামত শুনতে চাই, কারণ আসলেই আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয়ে গিয়ে বসে থাকেন, থানায় যান, ডিসি অফিসে যান, পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানেও আপনারা গিয়েছেন, জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যেন হান্নান মাসুদ করছেন কিনা এগুলা। আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায়। ভাই বললো যে হচ্ছে সাদাবাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ। ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও, এরকম কেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে। আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিজন দ্বীপের মতো একটি জায়গায়, সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে, মাছের হাড় ভাড়া দেওয়া হচ্ছে। 30 বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে, তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হাড়ে 30 লাখ 10 লাখ টাকা করে নেওয়া হচ্ছে, সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। এমন হচ্ছে ঘাট কেন্দ্রিক আমার এলাকায় আমার মনে হয় জনাব মাসুদ আপনি একটু ওই প্রশ্নটার মধ্যে একটু আসেন, মানে সচিবালয়ে যাচ্ছেন কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? আমি সেটা উত্তর দিব, দুইটার উত্তর দিব। আমি মানে এই বিষয়টা বলছি, মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস্ক করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে আছে, কিন্তু সেই জায়গায় থামতেছে না। সারা দেশে কি অবস্থা আপনি বুঝলেন। মহিলারা, একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখল নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন, মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে। এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে, সারা দেশে হচ্ছে। কিছু মিডিয়াতে আসে, কিছু আসে না, এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে, কিন্তু হচ্ছে যখন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয়, জেলা থেকে সাপোর্ট দেওয়া হয়, আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। এদেরকে কখনো কেউ এদের কিঞ্চিও ধরতে পারে না। আমার এলাকায় না হলে 8-9 জনকে সাসপেন্ড করা হয়েছে, একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সাহস পুলিশের হয় না, কারণ হচ্ছে পুলিশকে কঠিন মামলা তো আপনাদের বিরুদ্ধেও নেওয়ার সাহস পুলিশের নাই। এখন আমাদের বিরুদ্ধে এরকম স্পেসিফিক অভিযোগ থাকলে অবশ্যই নিবে, আমি জানি না যাচ্ছে কোথায়। না আপনাদের বিরুদ্ধে না। আর পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে, হ্যাঁ সচিবালয়ে আমি আজকেও গিয়েছি। সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থবারের মতো, মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে গত 7 মাসের মধ্যে। চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি, আমার এলাকায় ফেরি 3 জায়গায় জন্য একই সিটিতে না, আমাদের এতটাই পাওয়ার, একটা সিটিতে 3 জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। সন্দ্বীপের এটা হাতিয়া আর হচ্ছে ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে, আপনার ঘাটের কাজ শুরু হয়েছে। আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না, হচ্ছে অর্থ সংকট, অর্থ মন্ত্রণালয়। তো আমি বলে আসছি যে যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালাবাটে নিয়ে এসেছি সচিবালয়ের সামনে বসে যাবো, যাতে হচ্ছে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি। এত 10 কোটি টাকার অর্থ আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয়, আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি, একটা অভিযোগ দেখা যাচ্ছে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি। পাশাপাশি মংলা বন্দর বলেন, চট্টগ্রাম বন্দর বলেন, 2 বন্দরে হচ্ছে শ্রমিকদের, ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি, আমার আন্ডারে যুব উইং, শ্রমিক উইং, এই জাতীয় যতগুলো উইং হবে, ফ্যাশন উইং, সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি। তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব। আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশে যে কয়টাই শ্রমিক ইয়া করেছে, রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে, সেখানেও আমি উপদেষ্টা। কিন্তু ভাইরাল করা হয়েছে
মংলা বন্দরের শ্রমিকদের উপদেষ্টা আর হচ্ছে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের উপদেষ্টা। যতগুলো শ্রমিক কমিটি হয়েছে প্রত্যেকটা তাকে উপদেষ্টা হিসেবে আছি, কারণ হচ্ছে এটা আমাদের দলীয় একটা সংগঠন, মানে সহযোগী কি বলে না। কিন্তু জনাব হান্নান মাসুদ, আমি আসলে বারবার এই প্রশ্ন করতে আমি আসলে আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই। মজার বিষয় বলার আগে একটু কম মজার বিষয় একটু বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতে। চট্টগ্রাম বন্দরের কোনো অফিসে কখনো কোনো একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো, উল্টো এই কমিটি করার পরে সেখানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে এটা আইনি জবাব দিতে হবে। তো হচ্ছে চেয়ারম্যানের সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে যে হচ্ছে মনে হয় যেন চট্টগ্রাম বন্দর আর হচ্ছে মংলা বন্দর পুরোটা আমি কন্ট্রোল করি এবং আসলে করেন না তো যারা আসলে করেন না তো না, কিভাবে করবো আপনি বলেন? মানে হচ্ছে আমি তো সেটা জানি না, আমি তো সেটা জানি না। আমি যদি মানে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক আছে, আমি যদি 1000 জন দিয়ে একটা কমিটি দিয়ে যদি আমি সেই কমিটির উপদেষ্টা হই, তাহলে সারা দেশের রিক্সা শ্রমিকদেরকে আমি কন্ট্রোল করি, সারা দেশের রাস্তাঘাট আমি কন্ট্রোল করা শুরু করি। যারা হান্নান মাসুদ, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব। আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয়। সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে। আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না, আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা, এগুলি আপনারা করেন কিনা। না, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি নাই বা হচ্ছে এটা জানি না। আমি তো দেখতেছি আমি নিজে একজন মানে হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে আজকে সচিব মানে ইউনিয়ন পরিষদ চুরি হয়েছে, সেই ইউনিয়ন পরিষদের সচিবকে মামলা দিতে বলছে, মামলা সেরকম কোনো কিছু আপনার সচিব দেয় নাই। সেই সচিবকে সরানোর জন্য আমি কয়েকবার যাচ্ছি, ওনাকে সরিয়ে আপনারা তদন্ত করেন। সেই সচিবকে আজ পর্যন্ত, আজকে প্রায় 15 দিন হয়েছে, আজ পর্যন্ত সরানো যায় নাই। আমি নিজে একজন ইউনিয়ন পরিষদ সচিবকে সরাইতে পারতেছি না। আচ্ছা, কিন্তু আমার মনে হয় তাহলে জনাব হান্নান মাসুদ, আমি আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ কান আরেকটু খোলা রাখেন, কারণ আপনি চাইলে এই ব্যাপারগুলি, যেহেতু আমি আগেও বলছি, আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না, তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন। মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না। যাই হোক, আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান, আমি জেলাটার লোকেশন একটু বলি, এটা উত্তরাঞ্চলের একটা জেলা, আপনি খোঁজ নিলে জানবেন। আচ্ছা, যাই হোক, আমি দর্শকদের কাছে জানতে চাই, আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব, আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জনাব হান্নান মাসুদের কাছে। কিন্তু জনাব হান্নান মাসুদের কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে, শিক্ষক নেটওয়ার্কের এই উদ্বেগ সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 30% দর্শক এটাকে সঠিক মনে করেন, শতকরা 70% দর্শক এটাকে সঠিক মনে করেন না। আমি জনাব হান্নান মাসুদ, আপনি একটু অল্প করে একটু উত্তর দিয়ে রাখতে পারেন। আপনি একটি টক শোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি, তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন। এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা। আমি আসলে এই উত্তর চাপাতে যেতে চাই না, আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই, নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন, এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা, নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন? না, আমি অবশ্য তথ্যভিত্তিকই বলেছি। গত 21 টিভিতে আপনারা আমার লাস্ট আলোচনাটাও দেখবেন, সেখানে রাশেদ ভাইও ছিলেন, উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন, বললেন যে আমার ভাষাগত ভুলের কারণে, ভাষাগত বিষয় নাকি ওনাদের কাছে ভালো লাগেনি, এই কারণে মনক্ষুণ্ণ হয়েছেন বললো। তারপর আমি বলছি যে ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু বিষয়টা তো সত্য। এই জায়গা নিয়ে আমার মনে হয় সেই দিনের 21 টিভি সেই আলোচনার পরে আর এই বিষয় নিয়ে হান্নান মাসুদ, আমি বুঝছি। হান্নান মাসুদ, আমি একটা কথা বলি, আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয়। কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে, আপনাদের দলে আমি যোগ দিব কি দিব না, সেই সময়ের মধ্যে আপনিও কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম? না, এটা বলা তো উচিত হয় নাই। সেটা আমি সেদিন 21 টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে বলা করেছেন যে হচ্ছে বলা উচিত হয়। আচ্ছা, বলা উচিত হয় না, তাহলে আর দুই কথা নাই। জনাব হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু রাকিবের কাছে যেতে চাই। রাকিব, আমি আপনাকে প্রশ্নটা করি, একটু গুচ্ছ প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না। এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন? বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন? আর আপনি মনে করেন কিনা ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে? ধন্যবাদ। আমি একদম সরাসরি এই প্রশ্নে চলে যাবো, জাস্ট 1 মিনিটে বলে নিই। যখন যেহেতু হান্নান মাসুদ কথা সূচনা করেছে, আমি ওদের প্রতি শুভকামনা রইল, কিন্তু যখন এখন পর্যন্ত একজন বহিষ্কার করেনি, কিন্তু শীর্ষ পর্যায়ে থেকে যখন একজন সুক্রোজ খাবে বহিষ্কার হবে, তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের মেসেজ যায়। এটা বাজে মেসেজ যায়, কারণে আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, নিলে দেখা যাবে যে তৃণমূল প্রভাব করবে। তো যাই হোক, আমি ওদের উচ্চত সাফল্য কামনা করি এবং বহিষ্কারের যেভাবে হেসে উড়িয়ে দেয় প্রতিটা টক শুনে দেখি যে এই বহিষ্কার এটা একটা নেগেটিভ দাঁড় করা। তো এটা যখন নিজ দলে 100 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ অলরেডি হয়েছে, অনেক ব্যবস্থা নেওয়ার মতো শতাধিক অভিযোগ রয়েছে, একজনকে নেই, কারণ ওই যে বাজে মেসেজ যাবে, কিন্তু ঠিক আছে নেগেটিভ দাঁড় করা। দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি, হান্নান মাসুদ সহ যারা এই নিজ নিজ আসনে যেখানে এমপি স্বপ্ন দেখে, সেখানে যদি
7 মাসে 1 থেকে 2 বার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি এমপি হয়ে যাবো, এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থাকে, এলাকার জনগণ, যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না, আমাদের সাথে কথা বলছে না, আমাদের সুখে দুঃখে নাই, তাহলে সে ঢাকায় বসে বসে 7 মাসে 2 বার কে কিভাবে রাজনীতি করবে সেটা তো আপনি বলে দিতে বা ঠিক করে দিতে পারেন। জনগণের মনোভাব বাংলাদেশের যে রাজনীতি এটা সেটা যে সাধারণ জনগণের কাছে থেকে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবহিত। ওকে, আপনার সাজেশন ওনারা শুনতেও পারেন, নাও শুনতেও পারেন, এটা ওনাদের ব্যাপার। আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, একটু বলে, আসলে কি মাঠ পর্যায়ে কোনো চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা, একটা সাংগঠনিক দক্ষতা, একটা প্র্যাকটিসও লাগে। এই বিএনপি ছাড়া, ছাত্রদল ছাড়া আর কারো কি প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে? মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে না? এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে সরকারের অভিযোগ আসছে। আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতাকর্মী রয়েছে, তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অল্প কিছু যদি নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে, কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে, প্রভাবশালী পরিবার থাকে, আপনি সন্ত্রাসীদের কোনো দল নেই, এটি আপনাকে মনে রাখতে হবে। আমরা সেটা অন করি, আমরা মুখে না, আমাদের শুধু বক্তব্য না, আমরা সেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি। আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন, ভাই আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতা, এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে, তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং ভবিষ্যতে ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের কথা বলেছেন, এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনার অতীতে দাঁড়াবে, ভবিষ্যতেও কিন্তু সাধারণ শিক্ষার্থীর একটা বাজে মেসেজ যায়, কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে। তো আপনার আদর্শ নিয়ে আপনি কথা, যেমন ইতিমধ্যে ছাত্র শিবির তাদের পেজে দেখা যায় বেশ কিছু কাজ করছে, আমরা নিজেরা অ্যাপ্রিশিয়েট করছি। ছাত্র দল কখনো ভালো কোনো কাজে আমরা কখনো নেগেটিভ দেখাই না। আপনি রাজনীতি সচেতন তো নিশ্চয়ই, আরো মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন? আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হতো, মানে রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বোঝেন, কারণ অনেকে অনেক দ্রুত। আমি বলি যে আমার পরিবারের কেউ রাজনীতি করে না, আমার পরিবারটা, কিন্তু আমি একটা সারাউন্ডিংস এর মধ্যে বড় হয়েছি। আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা খুবই স্মার্ট ছাত্র, ছোট থেকে দেখে এসেছি, তারা ছাত্রদল করেছে, তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানে সেখান থেকে হয়েছে। আমি আপনার প্রশ্ন শেষ করে দিতে চাই, তো ভালো হয় যদি আপনি শেষ করেন। তো সেই কারণে আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে, আমি ইসলাম ছাত্র শিবিরকে বলছি, তাদের ভালো কাজের মাধ্যমে তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে। তো এটি আমরা চাই, কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন, এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে তাদের দিকে যাচ্ছে, ছাত্র সংগঠন দিকে যায়। সে কারণে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন না হয়। এবং দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও